আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেখা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এদেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। সাইদ খোকনের দুর্নীতির অভিযোগ ব্যক্তিগত আক্রোশ, দাবি তাপসের, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্যেই প্রমাণিত সরকার দুর্নীতিগ্রস্ত, বললেন মির্জা ফখরুল। করোনার টিকা নিয়েও দুর্নীতির অভিযোগ। টেকনাফ ক্যাম্পে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত, তৃতীয় পক্ষের হস্তক্ষেপে হোঁচট খাচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ। ৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রের আক্ষেপও করেন তিনি। বঙ্গবন্ধুকে ভালো করে বুঝতে তার ৭ই মার্চ এবং ১০ জানুয়ারির ভাষণ নেতাকর্মীদের শোনার পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ই মার্চের ভাষণ, এরপর 10ই জানুয়ারি ভাষণ। আমি বলবো আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী সকলে পুনরায় এই ভাষণগুলি আবার নতুন করে শোনা উচিত, আমাদের নতুন প্রজন্মের শোনা উচিত। আলোচনায় স্মৃতিচারণ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু মানুষের জন্য সংগ্রাম করেছেন বলেই বারবার তাকে কারাবরণ করতে হয়েছিল। এমনকি বাংলাদেশের ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সংগঠনের জন্য মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন। সে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। বাংলাদেশটা স্বাধীন দেশ হিসেবে বিশ্বে মর্যাদা নিয়ে দাঁড়াক, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলুক, সম্মান নিয়ে চলুক। এটা কেউ যুদ্ধ, আমাদের স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি কখনো এটা চায়নি বলে জাতির পিতাকে শুধু হত্যাই করেনি, আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের আদর্শকে বিচ্যুত করেছিল। প্রজন্মের পর প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়নি। বিজয়ী জাতি হিসেবে আমাদের যে গর্ব করবার মতো কত কিছু রয়েছে, কত ইতিহাস রয়েছে, সে কথাটা এদের অনেকে জানতেই পারেনি। সমস্ত ইতিহাসটাকে বিকৃত করা হয়েছিল। তিনি জানান, বঙ্গবন্ধুর গণমুখী ব্যবস্থা চালু করা গেলে অনেক আগে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতো বাংলাদেশ। করোনার ভ্যাকসিন পেতে সরকার আন্তরিক, তবে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মানতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। যত ভ্যাকসিন যাই আমরা দিই না কেন, তারপরেও কিন্তু সকলকে কিন্তু এই মাস্ক পরা, হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেটা বলে ভিটামিন সি এবং ডি অর্থাৎ রোদে থাকা, এই ধরনের খাবার খাওয়া, এগুলি আমাদের সবাইকে মানতে হবে। আর এগুলি মেনেই কিন্তু আমরা এই করোনা ভাইরাসে কিছুটাও নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কাজে সেটা আমাদের রাখতে হবে, কারণ আপনাদের মনে আছে মার্চ মাসে করোনা সব থেকে বেশি ক্ষতি করেছিল আমাদেরকে। কাজে সেই সময় হয়তো আবার একটা ধাক্কা দিতে পারে। জঙ্গিবাদ সন্ত্রাস থেকে জাতিকে মুক্ত করে অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলোর হাত থেকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১। ফুল ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কোর হাশিম। হাফ ম্যারাথনে নারী ও পুরুষ দুই ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে কেনিয়া থেকে আসা দুই দৌড়বিদ। এখন থেকে প্রতি বছর এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার ভোর ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর ৬:৩০টায় দেশি বিদেশি ১০০ জন দৌড়বিদ নিয়ে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয় ৪২.১৯৫ কিলোমিটারের ফুল ম্যারাথন ইভেন্ট। বাংলাদেশের সাধারণ দৌড়বিদের পাশাপাশি অংশ নেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। আর ফ্রান্স, কেনিয়া, মরক্কো থেকে রানার এবং ভারত, নেপাল, মালদ্বীপ ও স্পেন থেকে সাফ রানার সহ ১৩টি দেশের ৩৭ জন দৌড়বিদ অংশ নেন।
ফুল ম্যারাথনের 15 মিনিট পর একই স্থান থেকে শুরু হয় 21.097 কিলোমিটারের হাফ ম্যারাথন। ম্যারাথন রেস আজকের মাধ্যমে আমরা শুরু করলাম মুজিব বর্ষের আরেকটি ইভেন্ট। আমরা আশা করি এটা চালু থাকবে, ঢাকা ম্যারাথন এটা চলবে। মুজিব বর্ষে যেটা ওপেন করা হলো এটা কন্টিনিউ করবে আমি আশা করছি, এবং পৃথিবীর আরও দেশের থেকে পার্টিসিপেট করবে এখানে, এটাই আমরা আশা রাখছি। এটি কিন্তু আজকেই শেষ নয়, এটি 7ই মার্চ পর্যন্ত ডিজিটালি এই ম্যারাথনটি অনুষ্ঠিত হবে এবং সম্পন্ন হবে, এবং এখানে প্রায় 1 মিলিয়ন অ্যাথলেট সেখানে অংশগ্রহণ করবে ডিজিটালি। আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে বনানী গুলশান হয়ে হাতিরঝিলের 5 চক্করের মধ্য দিয়ে শেষ হয় ফুল ম্যারাথন। 2 ঘন্টা 10 মিনিট 41 সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মরক্কোর হাশেম। অন্যদিকে 21 কিলোমিটারের হাফ ম্যারাথন শেষ হয়েছে হাতিরঝিলে 2 পাক দেওয়ার মধ্য দিয়ে। এই ইভেন্টে বিজয়ের হাসি হেসেছেন কেনিয়ার দৌড়বিদরা। হাতিরঝিলের এমফি থিয়েটারে তাদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। I am pleased to inform that this is the first Begai sports event of 2021, not only in Bangladesh, but in the sports arena of the world. My special thanks to the Association of International Marathon and Distance Race, in short AIMS, and the Asian Athletic Association for making this event a grand success. ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনের এই ম্যারাথনের নাম উঠে গেছে আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের ক্যালেন্ডারে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক মেয়র সাইদ খোকনের রানা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ব্যক্তিগত আক্রোশ থেকে সাইদ খোকন এসব অভিযোগ তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রবিবার ধানমন্ডিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন ব্যারিস্টার তাপস। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র। গত বছর ডিসেম্বরে শুরু হওয়া ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটির সাবেক ও বর্তমান মেয়র এবার মুখোমুখি অবস্থানে। মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে এবং কেউ সেটা বাধাগ্রস্ত করতে পারবে না। শনিবার সাবেক মেয়র সাইদ খোকন ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মানববন্ধনে অংশ নিয়ে বর্তমান মেয়রের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ তুলেন। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। রবিবার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাবেক মেয়রের অভিযোগের জবাব দেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, এটার কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। পরে নগর ভবনে অযান্ত্রিক যানবাহন নিবন্ধন নিয়ে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র নিজ মালিকানাধীন ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা স্থানান্তরের বিষয়েও সাবেক মেয়রের অভিযোগের জবাব দেন। সকল ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে থাকে। মধুমতি ব্যাংকও সেরকম একটি বেসরকারি ব্যাংক, যারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এটা কোনো আইন বহির্ভূত কিছু নেই, আর এখানে দুর্নীতিরও কোনো লেশ মাত্র নেই। দুর্নীতি তখন হয় যখন কেউ উৎকোচ গ্রহণ করে, দুর্নীতি তখন হয় যখন কেউ ঘুষ গ্রহণ করে, দুর্নীতি তখন হয় যখন কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে, দুর্নীতি তখন হয় যখন বিল দেওয়ার নাম করে কমিশন নেওয়া হয়, দুর্নীতি তখন হয় যখন সরকারি প্রভাব ব্যবহার করে কাউকে প্রলোভন দেখিয়ে অথবা কোনোভাবে জিম্মি করে তার থেকে অর্থ আদায় করা হয়। ফুলবাড়িয়া সুপারমার্কেটে নকশা বহির্ভূতভাবে নির্মিত অতিরিক্ত 911টি দোকান উচ্ছেদ অভিযানে এরই মধ্যে 250 দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান 2 মেয়রের বক্তব্যে সরকারের বর্তমান দুর্নীতির সর্বগ্রাসী চিত্র
ফুটে উঠেছে। তিনি অভিযোগ করেন, সরকার সরাসরি করোনার ভ্যাকসিন না কিনে মধ্যস্বত্বভোগকারী নিয়োগ করেছে দুর্নীতির জন্য। করোনার টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবারের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ১/১১ সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। ঢাকা দক্ষিণের বর্তমান ও সাবেক মেয়র পরস্পরের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন মির্জা ফখরুল। একজন বর্তমান মেয়র আর একজন সাবেক মেয়র। বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন, তো তার মুখ দিয়ে বেরিয়ে আসছে যে গত কী হয়েছে, দুর্নীতি কী হয়েছে। আর যারা আজকাল আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং এটা আপনার বর্তমান যে দুর্নীতির সামগ্রিক সর্বগ্রাসী চিত্র সেটাই বেরিয়ে আসছে। বেক্সিমকো গ্রুপকে করোনার টিকা আমদানির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সভায়। সরকার সরাসরি না কিনে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্যই। মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে নীতিগতভাবে শুধু নয়, আইনগতভাবেও এটা আপনার অত্যন্ত অপরাধমূলক একটা কাজ হয়েছে। সবাই মনে করে মানুষের জীবন রক্ষাকারী টিকা আমদানির প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের এই টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সরকারের লাভজনক পদে নিয়োগকৃত কোনো ব্যক্তির যিনি আমদানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারই সম্পৃক্ততা বেআইনি, অপরাধমূলক। হাই কমিশনার ভারতীয় পররাষ্ট্র সচিবের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে, ভ্যাকসিন প্রাপ্তিকে অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। এরপরেও সরকারের মন্ত্রীদের বক্তব্য জনগণের কাছে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে 13 জানুয়ারি সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে 2 সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নূর হাকিম নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। গতকাল রবিবার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নূর হাকিম চাকমারকুলের 21 নম্বর ক্যাম্পের সি ব্লকের হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়। সেখানে তোহা বাহিনীর সাথে তাদের গুলি বিনিময় হয়। এতে নিহত হয় নূর হাকিম। আহতদের সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন টেকনাফের ওয়াইক্যাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, নানা অধিকারের কথা বলে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বারবার হোঁচট খাচ্ছে। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সেনা কর্মকর্তা এমদাদুল ইসলামের লেখা রোহিঙ্গা সংকট ও সীমান্ত রাজনীতির উপর 2টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, রোহিঙ্গারা মিয়ানমার সরকারকে বিশ্বাস করে না বলেই দেশে ফিরতে চায় না। রোহিঙ্গাদের এই অনাস্থার সংকট মিয়ানমারকেই দূর করতে হবে এবং আস্থা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। ভারত ও চীনের মধ্যস্থতায় সংকট সমাধানে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। হয়ে গেছে যে তৃতীয় পক্ষ এখানে এসেছে, যারা বিভিন্ন রকম রাইটসের কথা বলে আমাদের হস্টেজ করে সেই রাইটসগুলো অর্জনের চেষ্টা করে। এইটা নিয়ে আমরা একটু ঝামেলা আছি। তবে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি রিপাট্রিয়েশন অফ দ্য রোহিঙ্গা। এদের ফেরত পাঠানোর জন্য যে যে ধরনের পদক্ষেপ দরকার সব পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা মায়ানমারের সাথে কন্টিনিউয়াস আলাপ আলোচনা করছি, বাইলেটারাল নেগোসিয়েশন করছি। আমাদের কিশোরগঞ্জ পৌর নির্বাচনের প্রচারণা তুঙ্গে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাড়া মহল্লায়ও গণসংযোগ, পোস্টারে ছেয়ে গেছে শহরের অলিগলি। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের পাঠানো প্রতিবেদন। 1869 সালে প্রতিষ্ঠিত অন্যতম প্রাচীন কিশোরগঞ্জ পৌরসভার ভোট 16 জানুয়ারি। মেয়র পদে 5 জন এবং 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 59 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন 22 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র, ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি পারভেজ মিয়া এবং ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ ইসরাইল মিয়া।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ালেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠ চড়ে বেড়াচ্ছেন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি শফিকুল গনি ঢালি লিমন। রয়েছেন ইসলামী আন্দোলনের মোহাম্মদ নজরুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ স্বপন মিয়াও। কিশোরগঞ্জের সম্মানিত ভোটারবৃন্দ যদি আগামী 16 জানুয়ারি নির্বাচনে আমাকে ভোট প্রদান করেন তাহলে অবশ্যই আমি কিশোরগঞ্জে পৌরসভাকে বাংলাদেশ একটা মডেল পৌরসভা হিসেবে আমি উপস্থাপন করতে পারবো। স্থানীয় সরকারের যে নির্বাচন পৌরসভার সেই নির্বাচন অত্যন্ত নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক হবে এবং অংশগ্রহণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। ডিজিটাল পৌরসভা হিসেবে আমি গর্ব করার প্রত্যয় নিয়ে আমি মাঠে কাজ করছি। আমাদের শহর আমরাই গর্ব, এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। দলীয় প্রতীকে নির্বাচন হলেও উন্নয়নের বিষয়টিকে জোর দিচ্ছেন অনেকে, আবার কারো দৃষ্টি যোগ্য প্রার্থীর দিকে। আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে আমরা যেন ভোটাররা নির্ভয়ে শান্তিপূর্ণ একটা পরিবেশে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। যে প্রার্থী, যে মেয়র, যে ওয়ার্ড কমিশনার যে কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব। সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে যেন এই ভোটটা হয়। কিশোরগঞ্জ পৌরসভার মোট ভোটার ৭১,০৮৪ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই হওয়ায় মির্জা কাদেরের বক্তব্য প্রতিদিন এত প্রচার পাচ্ছে। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা। এক প্রশ্নের জবাবে তিনি এ সময় বলেন, নোয়াখালীতে মির্জা কাদের যে বক্তব্য দিয়েছেন তাদের দলে এরকম বক্তব্য আগেও অনেকেই দিয়েছেন, কিন্তু সেগুলো তো এত প্রচার পায়নি। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে তাপসের বিষয়ে সাবেক মেয়র সাইদ খোকন যে বক্তব্য দিয়েছেন এগুলো তাদের ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। মানুষের নিরাপত্তা নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সময়ের চেয়ে আজ অনেক ভালো নিরাপত্তায় আছে বাংলাদেশ। সাংবাদিকদের যে কোনো ন্যায্য দাবিতে তার সমর্থন আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে এবং সাংবাদিক নেতাদের আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। এদেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদ খোকনের দুর্নীতির অভিযোগ ব্যক্তিগত আক্রোশ, দাবি তাপসের, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্যই প্রমাণ করে সরকার দুর্নীতিগ্রস্ত, বললেন মির্জা ফখরুল। করোনার টিকা নিয়েও দুর্নীতির অভিযোগ। টেকনাফ ক্যাম্পে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত, তৃতীয় পক্ষের হস্তক্ষেপে হোঁচট খাচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাদেশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশে নিউজে। এতক্ষণ সঙ্গে থাকে, ধন্যবাদ।